আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাসে তো দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ক্লাস পার্ট হিসেবে ভাগ করা, আর যে আমাদের এক একজন স্যার এক একটা পাঠ করাচ্ছে। তো সেই সুবাদে আজকে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের কৃষি শিক্ষা বইয়ে পঞ্চম অধ্যায়ের পাঠ 12 থেকে 16। তো সবাই খাতা কলম বোর্ডবুক নিয়ে বসো। তোমাদের বোর্ডবুকের 93 পৃষ্ঠায় পাঠ 12। তো চলো আমরা শুরু করি। পাঠ 12 হচ্ছে মুরগির রোগ ব্যবস্থাপনা। বর্তমানে তো এমনি একটা রোগ নিয়ে সবাই থাকতে পারতেছে না, যে করোনা ভাইরাস। সবার মধ্যে আতঙ্ক, তারপরে এখন মুরগির রোগ নিয়ে বলতেছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুরগি আসলে তোমরা মুরগি পালন সম্পর্কে তোমাদের বাস্তব অভিজ্ঞতা আছে আমার কাছে যতটুকু মনে হয়। কারণ গ্রামে তোমরা নিশ্চয়ই, গ্রামে তো অবশ্যই বেড়াতে গেছো, বা তোমাদের বেশিরভাগই হয়তো বাসার গ্রামে। গ্রামে যে আসলে মুরগি পালে না এরকম মানুষের খুব কমই, তাই না, যে মুরগি পালে না। তো সেক্ষেত্রে তোমরা মুরগি পালা সম্পর্কে তোমাদের ধারণা আছে, কিংবা তোমরা শুনছো। এমন আছে যে শহরে আমি এরকমও দেখছি যে শহরে কিছু বাসা আছে অনেকটা গ্রামীণ পরিবেশ বা গ্রামের মতো স্টাইল, ওইসব বাড়িতেও মুরগি পালতে আমি দেখছি অ্যাভেলেবেল। তো এখন যেহেতু একটা প্রাণী, মুরগিও তো একটা প্রাণী, তাই না? এখন যেহেতু একটা প্রাণীর রোগ হওয়াটাই স্বাভাবিক। আসলে আমরা মুরগির রোগ নিয়ে পড়ি, কি বলছে যে মানুষের মতো পাখিদেরও বিভিন্ন রোগ হয়ে থাকে, স্বাভাবিকতা অবশ্যই। মানুষ ও পশু পাখির স্বাভাবিক স্বাস্থ্যের বিচ্যুতিকে রোগ বলা হয়। অর্থাৎ এটা পশু পাখি না, মানুষের ক্ষেত্রে যে মানুষের যে বা পশু পাখির যে স্বাভাবিক স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটার বিচ্যুতি, সেই স্বাস্থ্যটার বিচ্যুতিটাই হচ্ছে রোগ। শরীরের অস্বাভাবিক লক্ষণকে রোগের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। শরীরের যে স্বাভাবিক বহিঃপ্রকাশ, স্বাভাবিক অবস্থা, তার বাইরের অস্বাভাবিক অবস্থাটাই হচ্ছে রোগের লক্ষণ। রোগ ব্যবস্থাপনা বলতে এর প্রতিরোধ, রোগ নির্ণয় ও প্রতিকারকে বোঝায়। স্বাভাবিক রোগ ব্যবস্থাপনা বলতে অনেকটা মানুষের মতোই, যে প্রথমে তো নিশ্চিত করতে হবে যে রোগের লক্ষণগুলো কি। তারপর লক্ষণ দেখে তোমাকে বুঝতে হবে যে কিভাবে, এই লক্ষণ দেখে বুঝতে হবে যে আসলে সঠিক রোগটা কি। নির্দিষ্ট রোগ যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা, দেন ওই রোগটা কিভাবে নির্মূল করতে হবে, ওই রোগের ওষুধ দিলে এই রোগটা ভালো হবে, তাই না? প্রাথমিকভাবে বাহ্যিক লক্ষণ দেখে অসুস্থ মুরগি শনাক্ত করা যায়। অর্থাৎ প্রাথমিকভাবে লক্ষণগুলো দেখি তো রোগ শনাক্ত করতে হবে যে আসলে মুরগিটার কি সমস্যা হইলো। তো দেখি লক্ষণগুলো কি, যে অসুস্থ মুরগি দল থেকে আলাদা হয়ে যায়। অসুস্থ মুরগি একটু ঝিমে থাকে, বসে বসে থাকে। অন্যান্য মুরগিগুলো যেমন স্বাভাবিক চলাফেরা করতেছে, অসুস্থ মুরগিটা এইভাবে চলাফেরা করতে পারে না, সো দল থেকে আলাদা হয়ে যায়। মাটিতে বসে ঝিমাতে থাকে, একটু আগে যেটা বললাম যে মাটিতে বসে ঝিমাতে থাকে। ঝিমাতে বুঝো যে মনে হচ্ছে মানুষের যেরকম ঘুম আসে এমন। খাদ্য প্রাণী গ্রহণ কমে যায় বা ত্যাগ করে। অর্থাৎ দেখো, খাদ্য ও পানি সংগ্রহ কমে যায়, ঠিক আছে? অর্থাৎ এরা যে খাবার খায়, খাবারের মাথা এত বেশি করে না বা একেবারেই খায় না। মুরগির গায়ের পালকগুলো উস্কো খুস্কো দেখায়। অর্থাৎ মুরগির গায়ের পালকটা যেরকম গ্লেজ করার কথা, গ্লেসিংটা কমে যায়। পায়খানা স্বাভাবিক হয় না, হয়তো চুনের মতো, কিংবা অস্বাভাবিক, স্বাভাবিকের চেয়ে ভিন্ন আর কি। বিভিন্ন কারণে পাখির রোগ হয়ে থাকে। রোগের প্রধান কারণ হচ্ছে জীবাণু। দেখো, এই যে মানুষের মতো এই যে করোনা ভাইরাস, এটা তো একটা ভাইরাস, একটা জীবাণু। তো পশু পাখিরও বিভিন্ন রোগ হয়, বিশেষ করে প্রধান কারণ হচ্ছে কি বলছে, যে জীবাণু। মুরগির ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগ খুবই মারাত্মক। মুরগিরও কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত রোগ হয়, এবং এই রোগগুলো খুবই মারাত্মক। ভাইরাস জনিত রোগের চিকিৎসা নেই, তাই রোগ দেখা দিলে মুরগিকে আর বাঁচানো যায় না। তাছাড়া পরজীবী জনিত রোগ মুরগির অনেক ক্ষতি করে। মুরগি ভাইরাস এবং ব্যাকটেরিয়া রোগ থেকে রক্ষা করার জন্য নিয়মিত টিকা প্রদান করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা। আর মুরগির ভাইরাস জনিত রোগগুলো কিন্তু খুব বেশি আছে। গ্রামে এরকম অনেক দেখছি যে সবাই মুরগি পালতেছে, একদম হঠাৎ করে একটা রোগ আসছে, এটা গ্রামের ভাষায় বলে যে ঝুরানি। অর্থাৎ মুরগি ঝিমাইতে থাকে, এরপর একটা দুইটা করে একদম পুরো বাড়ির সবার মুরগি মরে একদম সাফ, মানে একদম বাচ্চাটা পর্যন্ত মরে যায়। আবার গুটি বসন্ত মুরগি চোখের মধ্যে হয়, এটাও তো মানে খুব একটা হিউজ পরিমাণে, তোমরা দেখছো কিনা জানি না। তাই বাড়ি বা খামারের সকল মুরগিকে একসাথে টিকা দিতে হবে। নিচে মুরগি কতগুলো রোগের নাম দেওয়া হলো। আচ্ছা, মুরগির বিভিন্ন রোগ, মুরগি কি কি রোগ হয় আমরা একটু জানি। ভাইরাস জনিত রোগের মধ্যে আছে রানীক্ষেত, গাম্বরো এবং বার্ড ফ্লু। বার্ড ফ্লু তো কিছুদিন আগে যে খেজুরের রস থেকে বার্ড ফ্লু রোগটা অনেক চলেছিল মানুষের মধ্যে, না? সোয়াইন ফ্লু না কি যেন একটা রোগ হিসেবে, ওইটা ব্যাকটেরিয়া জনিত রোগ। ফাওয়েল কলেরা, ফাওয়েল টাইফয়েড, পুলোরাম,
যক্ষা, বাটুলিজম ইত্যাদি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। পরজীবী জনিত রোগ কি? মুরগির দেহের ভেতরে বা বাইরে দুই ধরনের পরজীবী দেখা যায়। দেহের বাইরে পালকের নিচে উকুন, আটালি বা মাইট হয়ে থাকে। গরুর তোমরা দেখছো কিনা জানি না, যে যারা গরু পালছো বা গরুর গায়ের মধ্যে থেকে আটালি অনেক সময় ছোট ছোট থাকে, এগুলো উকুনের মতো করে ফেলে, তাই না? এগুলো আবার আগুনের মধ্যে ফেললে ঠুসঠাস করে ফুটে মশার মতো। তো তার মানে বোঝা যাচ্ছে যে মুরগির শরীরের মধ্যেও হয়। মুরগির পালকের নিচে তো পালক দিয়ে তো পুরো শরীরটা ঢাকা থাকে, যার কারণে আমরা দেখতে পাই না, কিন্তু পালকের নিচেও এরকম হয়। এটা হচ্ছে বাহ্যিক। আর একটা হচ্ছে অভ্যন্তরীণ, অর্থাৎ যেমন এরকম দেখো যে মুরগিরও কিন্তু কৃমি হয়, আবার বাইরে শরীরের মধ্যে আটালি, উকুন, এগুলো তো যেহেতু পরজীবী। পরজীবী কোনগুলো? যেগুলো বেঁচে থাকার জন্য অন্যের শরীর থেকে, যেমন গাছের উপর পর গাছা জন্মে, এরকম মানুষের উপর পরজীবী জন্মে। অর্থাৎ এই জীবগুলা মানুষের শরীরের মধ্যে থেকে মানুষের রক্ত খেয়ে নিজেরা বেঁচে থাকে, তাই না? তো এটা তো অবশ্যই ক্ষতিকর। এরা মুরগিকে হিতে পুষ্টিকর খাদ্য ভাগ বসায়। অনেক কৃমি মুরগির শরীর থেকে রক্ত চুষে নেয়। দেখো, কৃমি মুরগির শরীর ভিতরে কৃমি হয়, এই কৃমিগুলো রক্ত চুষে নেয়। তাছাড়া প্রায় মুরগির রক্ত আমাশয় দেখা যায়। এই রোগটি ফটোজোয়া দ্বারা হয়ে থাকে। গৃহপালিত পশু দীর্ঘদিন খামারে থাকে, তাই রোগ হলে এদের চিকিৎসা দ্বারা সুস্থ করা, পুনরায় উৎপাদনে নিয়ে আসা যায়। কিন্তু বাণিজ্যিক মুরগির খামারে এটা সম্ভব হয় না। তাই মুরগির খামারে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। একটা হচ্ছে পার্সোনাল ভাবে তুমি বাড়িতে একটা দুটো মুরগি পালা, সেটা ভিন্ন ব্যাপার। আর হচ্ছে বাণিজ্যিক ভাবে তুমি অর্থাৎ হিউজ বিশাল মুরগির খামার করলা, এক্ষেত্রে তো তোমার লসের পরিমাণটা অনেক বেশি হবে, তাই না? তুমি ঘরে একটা মুরগি পালা, সেটা মরে গেল, এটা খুব বেশি একটা খুব বড় একটা ব্যাপার না। কিন্তু তুমি একটা মুরগির খামার করলা, সেখানে সব মুরগি মরে গেল, এটা তো হিউজ একটা লস, তাই না? তো এক্ষেত্রে দেখি কি কি পদক্ষেপ। মুরগির ঘর ও এর চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে, অর্থাৎ যে ঘরে তুমি মুরগি পালন করবা ওই ঘরটা এবং চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। মুরগি খামারে বন্য পশু পাখিকে ঢুকতে দেওয়া যাবে না, অর্থাৎ বাইরে থেকে যে পশু পাখিগুলো, হয়তো একটা পাখি উড়ে আসলো, তো এগুলো ঢুকতে দেওয়া যাবে না, কারণ দেখো তারা বিভিন্ন ধরনের জীবাণু বহন করে, তাই না? মুরগিকে সময় মতো টিকা দিতে হবে অবশ্যই। তার মানে ভ্যাকসিনাইজ আসলে আমাদের গ্রামে এত বেশি যদিও না করে, কিন্তু এটা করা উচিত। তাজা খাদ্য খেতে দিতে হবে, মুরগিকে তাজা খাদ্য খেতে দিতে হবে। অর্থাৎ তুমি যে খাবারগুলো মুরগিকে প্রোভাইড করতেছো, এই খাবারগুলো দ্বারা তো মুরগি অসুস্থ হয়ে যেতে পারে মানুষের মতো, তাই না? সো তাজা খাবার প্রোভাইড করতে হবে। মুরগির সুষম খাদ্য প্রোভাইড করতে হবে। সুষম খাদ্য বলতে অর্থাৎ যে খাদ্যগুলোর মধ্যে সব ধরনের মুরগির শরীরের মধ্যে যে ধরনের ভিটামিন প্রয়োজন, সব ধরনের ভিটামিনই ওই ধরনের খাবারের মধ্যে আছে, এই ধরনের খাবার প্রোভাইড করতে হবে। বিছানা শুষ্ক রাখার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ যে জায়গার মধ্যে সে থাকবে, যে জায়গাগুলোর মধ্যে থাকবে, এই জায়গাগুলো যেন ভেজা স্যাঁতসেঁতে না হয়, শুকনো হয়, সেই ব্যবস্থাটা করতে হবে। মুরগির বীজটা খামার থেকে দূরে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ যে ময়লাগুলো হবে, এই ময়লাগুলো যেখানে খামার বা যেখান থেকে তুমি মুরগি পালতেছো তার থেকে অনেক দূরে সেগুলো রাখতে হবে। মুরগির খামারের রোগ যদি দেখা দেয়, অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো রোগ দেখা দেয়, সেক্ষেত্রে কিছু পদক্ষেপ নিতে হবে। বাকি মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য কি করতে হবে? অসুস্থ পাখিকে বা মুরগিকে পর্যবেক্ষণ করতে হবে, দেখাশোনার মধ্যে রাখতে হবে। প্রয়োজন হলে পাখির মলমূত্র পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যে এটা ছোঁয়া আছে কিনা। মারাত্মক ভাইরাস রোগ হলে সকল মুরগি ধ্বংস করতে হবে। দেখো, কারণ হয়তো তোমার এখানে 5টা মুরগির মধ্যে খুব বেশি অসুস্থ, সেগুলো তুমি আলাদা করে পর্যবেক্ষণ করলা। এখন এগুলোর ভাইরাসটা হচ্ছে ছোঁয়া আছে যদি হয়, তোমাকে নিজে থেকেই মুরগিগুলো ধ্বংস করে দিতে হবে। মানে বৃহৎ স্বার্থের জন্য তোমার ক্ষুদ্র স্বার্থে ত্যাগ করতে হবে, কারণ ওগুলো যদি বেঁচে থাকে ভাইরাস হিসাবে, তো যেমন বর্তমান করোনা ভাইরাসের কথাই চিন্তা করে দেখো, ভাইরাসটা খুব কিন্তু মারাত্মক ভাইরাস বিধায় যে আক্রান্ত হচ্ছে সে কিন্তু আলাদা হয়ে সরে যাচ্ছে, তাই না? তাকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। চিকিৎসা ব্যবস্থা তার সম্পূর্ণ সুরক্ষিতভাবে, যেন তার থেকে অন্য কেউ না ছড়ায়, এই ব্যবস্থাটা করা হচ্ছে। সেই মুরগির ক্ষেত্রেও এমনই। মৃত মুরগিকে মাটির নিচে চাপা দিতে হবে। রোগাক্রান্ত মুরগির বাজারে বিক্রি না করা। অনেকেই হয়তো এরকম আছে যে একটু অসুস্থ হলে নিয়ে বাজারে বিক্রি করে দিলা, যে নিয়ে গেল তখন তো তার প্রবলেম। এটা আসলে একটা মানবিক ব্যাপার, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বাজারে যেন বিক্রি না করে। পশু ডাক্তারের পরামর্শ নিয়ে মুরগির চিকিৎসা নেওয়া। এখন একটা হচ্ছে হয়তো তুমি দেখলে যে মুরগির এই সমস্যা, নিজে একটা ডাক্তারি করে ফেললা, এরকম না করে একজন অভিজ্ঞ পশু ডাক্তারের চিকিৎসা নিয়েই তোমাকে চিকিৎসা করতে হবে। তারপর হচ্ছে আচ্ছা, তো মুরগির থাকে তাহলে কি কি আসতে পারে? যে মুরগির একটা হয়তো আসতে পারে যে টাইফয়েড, মুরগির যে টাইফয়েড বা পুলোরাম। পুলোরাম কি ধরনের রোগ? এটা কি ব্যাকটেরিয়া জনিত রোগ না ভাইরাস জনিত রোগ? বা গাম্বারো, এটা কি ধরনের রোগ? তারপর মুরগির যত্নে কি কি পদক্ষেপ নিতে পারবে মুরগি সংরক্ষণ, অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য, মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য কি কি ব্যবস্থা নিতে পারে, বা আক্রান্ত মুরগি যদি কোনো একটা মুরগি আক্রান্ত হয় তখন কি কি পদক্ষেপ নিতে হবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা গেল মুরগি নিয়ে, যাই হোক। তারপর
আরো কমন একটা জিনিস নিয়ে পড়বো, সেটা হচ্ছে ছাগল পালন নিয়ে। বাংলাদেশের ছাগল অন্যতম গৃহপালিত পশু, অবশ্যই গরুর পরে তো ছাগল, তাই না? বাংলাদেশের ছাগল গৃহপালিত পশু। ছাগি 7-8 মাসের মধ্যে বাচ্চা ধারণ করার ক্ষমতা অর্জন করে। এছাড়া একসাথে 2-3টি বাচ্চা দেওয়ার কারণে কৃষকের নিকট খুবই জনপ্রিয়। একটি ছাগল খাসি 12 থেকে 15 মাসের মধ্যে 15 থেকে 20 কেজি হয়ে থাকে। ছাগলের মাংস খুবই সুস্বাদু, তাই বাজারে এই ছাগলের অনেক চাহিদা রয়েছে। অর্থাৎ তার মানে হচ্ছে, দেখো একটা জিনিস, 7 থেকে 8 মাসের মধ্যে বাচ্চা ধারণের ক্ষমতা হয়, তার মানে একটা প্রায় 15 মাসের মধ্যে তুমি 2বার বাচ্চা পাচ্ছ ছাগল থেকে, যেখানে গরু থেকে মাত্র 1বার বাচ্চা হচ্ছে। তার মানে দ্বিগুণ লাভ। অর্থাৎ ছাগল পালন হচ্ছে গরু পালন থেকে দ্বিগুণ লাভ, তাই না? আর দেখো, গরু কিন্তু একসাথে একটা বাচ্চা দেয়, কিন্তু ছাগল একসাথে 2-3টাও বাচ্চা দিতে পারে। সো এখানে তো অবশ্যই লাভ। এখন প্রচলিত পদ্ধতিতে ছাগল পালন, কিভাবে ছাগল পালন করতে হবে সে সম্পর্কে আমরা একটু পড়বো। গ্রামে ছাগলকে মাঠে, বাগানে, রাস্তা পাশে বেঁধে বা ছেড়ে দিয়ে পালন করা হয় স্বাভাবিক। যে গ্রামের দিকে আসলে দেখবা যে আসলে ওইভাবে কোনো খামার নেই, যে যেখানে এগুলাকে রাখতেছে, রাস্তা পারে ছাড়িয়েছে বা জমির মধ্যে ছাড়িয়ে দিছে, এগুলো খাইতেছে। সাধারণত ছাগলকে বাড়ি থেকে কোনো বাড়তি খাবার সরবরাহ করা হয় না, অর্থাৎ বাড়ি থেকে যে একটা খাবার দিবে তা না, এরা মাঠে চড়ে পড়ে খায়, এটাই। কৃষক বর্ষাকালে বিভিন্ন গাছের পাতা কেটে ছাগলকে খেতে দেয়। বর্ষাকালে তো জমির মধ্যে পানি থাকে, চারদিকে পানি থাকে, যার কারণে গাছের পাতা কেটে, বিশেষ করে ছাগল প্রিয় খাবার মনে হয় কাঁঠাল পাতা, না, খেতে দেয়। রাতে ছাগলকে নিজেদের থাকার ঘর বা অন্য কোনো ঘরে আশ্রয় দেয়, যে বিশেষ করে যেখানে রান্নাঘরের পাশে দেখা গেল যে কিছু খড়কুটা দিয়ে রেখে দিল। বাণিজ্যিক উদ্দেশ্যে ছাগল পালনের জন্য বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে হবে। এটা হচ্ছে তোমার বাড়িতে পারিবারিকভাবে 2-1টা ছাগল পালা, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু যদি তুমি বাণিজ্যিকভাবে পালন করো, ব্যবসার জন্য পালন করো, তখন তো তাহলে তুমি এভাবে পালন করতে পারবে না, তাই না? তখন সেটা ভিন্ন প্রসেস, সেই প্রসেসটা দেখবো। এতে ছাগলের বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য ব্যবস্থার উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এতগুলো ছাগল তুমি কোথায় রাখবা, আর এখানে তোমার ব্যবসায়িক হিসাব করতে হবে, তাই না? যে এই ছাগলগুলো কতদিনের মধ্যে বড় হবে, তুমি কত টাকায় বিক্রি করতে পারবে, বেশি মাংস হলে কি পরিমাণ খাওয়াইতে হবে, এসবগুলো তোমাকে হিসাব রাখতে হবে। যাদের চরণভূমি বা বাঁধার জন্য কোনো জমি নেই, সেখানে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করতে হবে। চারণভূমি বলতে হতে হিউজ পরিমাণ বিশাল একটা মাঠ আছে, তুমি মাঠের চারপাশ দিয়ে বেড়া দিয়ে দিলে, এখানে ছাগলগুলো ছেড়ে দিলে, এখানে এগুলো খাইলো, এটা। আর যদি এরকম চারণভূমি না থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আবদ্ধ পদ্ধতিতে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করতে হবে। আবদ্ধ পদ্ধতিতে কিভাবে ছাগল পালন করতে হয় সেটা এখন আমরা দেখব। এখানে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতে হয়। ছাগলের ঘরের জন্য উঁচু এবং শুকনো জায়গা নির্বাচন করতে হবে। ছাগল কিন্তু শুকনো জায়গায় থাকতে পছন্দ করে। এই পথে ঘর তৈরি করার জন্য কাঠ, বাঁশ, টিন, ছন, গোলপাতা ব্যবহার করে কম খরচে ঘর তৈরি করা যায়। এটার জন্য তো আসলে খুব কমফোর্টেবল ঘরের প্রয়োজন নাই, যে একদম হিউজ 2-3 তলা করলা, এমন তো প্রয়োজন নাই। ছাগলের ঘরের জন্য গোলপাতা, শুকনো একটা জায়গায় কাঠ, খড়, টিন যে কোনো দিয়েই, অর্থাৎ একটা শেড তৈরি করলে হবে। তবে ঘরটা উঁচু হতে হবে, শুকনো হতে হবে। ঘর তৈরি করার সময় প্রতিটি বয়স্ক ছাগলের জন্য 1 বর্গ মিটার বা 10 বর্গ ফুট জায়গা রাখতে হবে। প্রত্যেকটা ছাগলের জন্য 10 বর্গ ফুট জায়গা রাখতে হবে। মেঝে স্বেচ্ছাদ হলে ছাগলের ঘরের মাচা তৈরি করে দিতে হবে, যেন সে একটা জায়গায় বসে ঘুমাইতে পারে, একটু নিচু করে। যেন দেখো, মেঝেতে যদি ভেজা হয়, ছাগল কিন্তু ভেজা জায়গাটার মধ্যেই শুবে, এক্ষেত্রে তার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, কিংবা লোম ভিজে যাবে, জিনিসটা খুব অড। ওই ক্ষেত্রে একটু হালকা উঁচু মাচার মতো তৈরি করতে হবে, কারণ ছাগল সেখানে বসতে পারে মিনস ঘুমাইতে পারে। কি, ছাগল তো মানুষের মতো বসে না। তারপর হচ্ছে, এখানে ছাগলকে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় প্রয়োজনীয় সবুজ ঘাস, দানাদার খাদ্য এবং পানি সরবরাহ করতে হবে। অর্থাৎ যেহেতু তুমি সেটা আবদ্ধভাবে পালতেছো, তাহলে সেটার খাওয়ার ব্যবস্থা অবশ্যই তোমাকেই করতে হবে। আস্তে আস্তে এদের চারণের সময় কমিয়ে আনতে হবে নতুন পরিবেশের সাথে। এখন দেখো, বাইরে থেকে একটা এগুলো তো আসলে পশু পাখি সবকিছুই বলো, এগুলো হচ্ছে স্বাধীন। ছেড়ে দিলে একটা মানুষকে হঠাৎ করে ছাড়া অবস্থা থেকে বন্দি অবস্থায় নিয়ে আসলে তার কিন্তু অনেক পরিবর্তন হয়, তাই না? সেম ছাগলও, এখন একটা চড়া অবস্থা একটা ছাগলকে এনে তুমি পালনের জন্য বন্দি অবস্থায় রেখে দিলা, এইখানে তো ছাগলের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওই ক্ষেত্রে আস্তে আস্তে এটা চারণ ঘরটা সময় কমে আসতে হবে। মানে প্রথম দিন হয়তো আগে সেটা 10 ঘন্টা চড়তো, এরপরে 5 ঘন্টা নিয়ে আসলে 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা এক সময় পুরোপুরি বন্ধ করে দিলা। এভাবে সিস্টেম ওয়াইজ নতুন পরিবেশের সাথে যেন অভ্যস্ত হয়, খাদ্য গ্রহণে আর সমস্যা দেখা দিবে না। নাহলে হঠাৎ করে যদি তুমি বন্দি অবস্থায় নিয়ে আসো, এটা খাবে না, ঝিমে থাকবে, মন খারাপ হয়ে যাবে, এমন আর কি। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন। অর্ধ আবদ্ধ মানে পুরোপুরি আবদ্ধ না, অর্ধ আবদ্ধ। সেটা কি? এই পদ্ধতিতে ছাগল পালনের সময় আবদ্ধ ও ছাড়া পদ্ধতি অনুসরণ করতে হবে। খামারে আবদ্ধ অবস্থায় এদের দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। মাঠে চারণের মাধ্যমে এরা সবুজ ঘাস খেয়ে থাকবে। দেখো, অর্থাৎ যে সময়টা এরা আবদ্ধ অবস্থা থাকবে, তখন এদেরকে দানাদার খাদ্য দিতে হবে। যখন এরা বাইরে চড়বে, তখন তারা সবুজ ঘাস খাবে। অর্থাৎ পুরোপুরি ছাড়াও না,
পুরাপুরি আবদ্ধ না, এটা হচ্ছে অর্ধ আবদ্ধ। বর্ষার সময় মাঠে নেওয়া সম্ভব না হলে সবুজ ঘাসও আবদ্ধ অবস্থায় সরবরাহ করতে হবে। আচ্ছা, এখন ছাগল কি ধরনের খাবার খায় আমরা সেটা নিয়ে জানবো, যে ওরা আসলে কেমন খাবার খায় ছাগল। সবুজ ঘাস, দেখো ছাগলের জন্য ইতিলিপি, কাঁঠাল পাতা, খেসারি, আসলে একটা কথা, ছাগলে কিনা খায়, ছাগলে সবই খায়। তো এক্ষেত্রে হয়তো তাদের একটু ফেভারিট কিছু পাতা আছে, যেমন কাঁঠাল পাতা ছাগলের খুবই ফেভারিট। কাঁঠাল পাতা, খেসারি, মাসকলাই, তারপর বেশ পুষ্টিকর। দেশি ঘাসের প্রাপ্যতা কম হলে ছাগলের জন্য উন্নত জাতের নেপিয়ার, পাড়া, জার্মান ঘাস চাষ করা যায়। অর্থাৎ ঘাস কিন্তু আবার চাষও করা যায়, জমির মধ্যে তুমি চাষ করলা, ঘাস যখন বড় হলো তখন সেখান থেকে কেটে এনে খাওয়াইলা। চাষ করা ঘাস কেটে বা চড়িয়ে ছাগলকে খাওয়ানো যায়। দানাদার খাদ্য, এটা হচ্ছে যে ঘাসের ব্যাপার। ঘাস দানাদার খাদ্যের মধ্যে ছাগল পুষ্টি চাহিদা মেটানোর জন্য সবুজ ঘাসের সাথে দৈহিক চাহিদা মতো দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। দানাদার খাদ্য কি কি? যেমন গম, ভুট্টা, গমের ভুসি, চালের গুঁড়া, বিভিন্ন ডালের খোসা, শুটকি, মাছের গুঁড়া ইত্যাদি দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি করে মিশ্রণ হিসেবে ব্যবহার করা যায়। দানাদার খাদ্যের সাথে খাদ্য লবণ এবং ভিটামিন খনিজ মিশ্রণ যোগ করতে হবে। দেখো ছাগলের খাওয়ার মধ্যে একটু লবণ আর যদি কোনো ধরনের ভিটামিন তুমি খাওয়াইতে চাও, পশু ডাক্তারের পরামর্শ অনুসারে তুমি সেটা খাওয়াইতে পারো। বয়স ভেদে ছাগলকে দৈনিক 1 থেকে 2 লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। বিশুদ্ধ পানি, ছাগলকে বয়স ভেদে প্রতিদিনই 1 থেকে 2 লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। ছাগল পানি খায়। আচ্ছা, এখন এখানে একটা চার্ট আছে যে কি পরিমাণ খাবার 100 কেজি খাবারের জন্য লিস্টটা কেমন হবে। যে গম বা ভুট্টা হচ্ছে 10%, গমের ভুসি বা চালের কুড়া সেটা হবে 48%, ডালের ভুসি 17%, সয়াবিন খৈল 20%, শুটকি বা মাছের গুঁড়া সেটা হবে 1.5%, 1.5%, হাড়ের গুঁড়া 1%, খাদ্য লবণ 1%, হাড়ের গুঁড়া 2%, খাদ্য লবণ 1%, ভিটামিন বা খনিজ 0.5%। আর মোট এটা হচ্ছে 100% খাবার মোট পরিমাণটা। আর যদি ওজন অনুসারে সবুজ ঘাস খাওয়াতে চাও তাহলে সবুজ ঘাসটা কেমন হতে হবে, যে ছাগলের ওজন যদি 4 কেজি হয় তাহলে সেটা দৈনিক প্রতিদিন 0.4 কেজি খাবে সবুজ ঘাস আর 100 গ্রাম খাবে দানাদার খাবার। এরকম ছাগলের ওজন যদি 14 কেজি হয় তাহলে সেটা দৈনিক সবুজ ঘাস খাবে 2.5 কেজি আর দানাদার খাবার খাবে 350 গ্রাম। আচ্ছা, তো এই দুইটা পার্টের মধ্যে এই দুইটা পার্ট তোমরা খুব কঠিন কিছু নাই, তবে জাস্ট 2-3 বার তোমরা যদি পড়ো বিষয়টা তাহলে তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। এখানে খুব কঠিন কোনো ওয়ার্ড নেই এবং এখানে যে টপিক্সটা নিয়ে আলোচনা করছে খুব কমন দুইটা টপিক্স। যেমন মুরগি আসলে এমন কোনো মানুষ নাই যে মুরগি পালন সম্পর্কে ধারণা নাই, গ্রামীণভাবে এককভাবে বাণিজ্যিকভাবে কথা বাদে দিলাম। আর ছাগল আসলে অ্যাটলিস্ট যদি সবসময় নাও পালো তাহলে দেখা যায় যে কোরবানির কিছুদিন আগে হয়তো আমাদের বাসায় গরু ছাগল কিনে নিয়ে এসে অ্যাটলিস্ট তখন আমাদেরকে 10-12 দিন লালন পালন করতে হয় ছাগলটা বা গরুটা। তখনও কিন্তু তোমরা দেখো বা তোমরা এই 10 দিনও তো তোমরা অবজার্ভ করে তোমাদের কিছুটা ধারণা তৈরি হয় ছাগল সম্পর্কে, তাই না? তো তাহলে তোমরা যদি এই জিনিসটা জানো যে একটা ছাগলকে কি পরিমাণ দানাদার খাদ্য খাওয়াতে হবে, কি পরিমাণ সবুজ ঘাস খাওয়াতে হবে, তারপর যদি তুমি আবদ্ধভাবে রাখতে হবে তখন তো আবদ্ধভাবে, যখন কোরবান একটা ছাগল আমরা বাসায় নিয়ে আসি তখন তো সেটা আবদ্ধভাবে পালন করতে হয়। এখন আবদ্ধভাবে পালন করতে হলে সেটা বাসস্থান কেমন হতে হবে, আর অথবা যদি তুমি বাণিজ্যিকভাবে তুমি বা তোমার ফ্যামিলির কেউ যদি বাণিজ্যিকভাবে চাষ করতে লালন পালন করতে চায় তখন তুমি পরামর্শ অনুসারে পরামর্শ দিতে পারো যে এইভাবে পালন করতে হবে। আর বাণিজ্যিকভাবে আর ব্যক্তিগত পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষার মধ্যে যদি আসে তোমাকে তো অবশ্যই আনসার করতে হবে, তাই না? তো তোমরা এই দুটোতে পার্ট ভালো করে পড়বা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি আবার বাকি 2টা পার্ট পড়াবো তোমাদেরকে। দ্যাট মিনস 14 ছাগলের খাদ্য ব্যবস্থাপনা, ছাগলের রোগ দমন এবং কৃষি হিসাব রক্ষণাবেক্ষণ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো এই 2টা অধ্যায়ের মধ্যে যদি তোমরা করতে চাও যে অর্ধ পালন, এরকম প্রশ্ন আসতে পারে যে আবদ্ধ পদ্ধতিতে ছাগল কিভাবে পালন করা হয় বা আবদ্ধ পদ্ধতিতে কিভাবে ছাগল পালন করা হয়, কিংবা প্রচলিত পদ্ধতিতে ছাগল কিভাবে পালন করতে হয়, ছাগল পালনের পদ্ধতি আলোচনা করো। তারপর মুরগি নিয়ে তো বললাম যে মুরগি কি রোগ হতে পারে, তারপর কি রোগের জন্য কি লক্ষণগুলো হতে পারে, তারপর রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে নিতে হবে। প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবা। আর সেই সাথে তোমরা তো জানোই, আমি আগেও বলছি যে তোমাদের একটা অলরেডি অনলাইন ক্লাস করছো তোমরা এবং সেই অনুসারে তোমরা একটা টিউটোরিয়াল পরীক্ষা দিছো। আবার তোমাদের একটা অনলাইন এই
ক্লাসগুলো যখন করবা, এই ক্লাসগুলো শেষ হলে তোমাদের একটা টিউটোরিয়াল পরীক্ষা হবে। সেটা সম্ভবত খুব তাড়াতাড়ি হবে, 22-23 তারিখের মধ্যে এই টিউটোরিয়াল পরীক্ষাটা হয়ে যাবে। তোমরা সবাই প্রস্তুতি নিচ্ছ, সর্বোপরি স্কুল খুললে সবার সাথে দেখা হবে। এই বন্ধটা আসলে এমন একটা বন্ধ দেখতেছো, এটা কখন যে শেষ হবে সেটা আমরা কেউ বলতে পারি না, তাই না? তো সময়টা তো আর এভাবে নষ্ট করা যায় না। বাসায় থাকবে, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, এরকম সুযোগ হয়তো আর নাও পেতে পারো বাসায় পড়ার মতো। সবাই সবার জন্য দোয়া করবা, সবাই সাবধানে থাকবা। ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।